1971 সালে তার পূর্বপুরুষদের প্রতি যে অন্যায় হয়েছে, হত্যা, ধর্ষণ ও লুণ্ঠন, এবার সে তার ন্যায্য বিচার চায়। মাত্র 2 সপ্তাহে এদেশি লুটেরা আর তাদের সাম্রাজ্যবাদী প্রভুরা ভীত, দিশেহারা। তাদের প্রশ্ন, এরা কারা? তাদের চিনতে হলে আমাদের ইতিহাস জানতে হবে। ইতিহাস বলে দেবে এরা কারা। বৈদিক যুগে ভারতবর্ষ জম্বুদ্বীপ নামে পরিচিত ছিল। পরবর্তী সময়ে ভরত রাজা বা তার বংশের নাম অনুসারে জম্বুদ্বীপের নাম হয় ভারত। এই ভারত উপমহাদেশে 3 পর্যায়ে মানুষের আগমন ঘটে। এইসব মানুষ ধীরে ধীরে সমগ্র ভারতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কিছু লোক গঙ্গা নদীর অববাহিকা ধরে উজানে চলে আসে, পৌঁছে যায় গঙ্গার পূর্ব প্রান্তে, যা বর্তমানে বিহার ও বাংলার পশ্চিমাঞ্চল হিসেবে পরিচিত। সেখানে তারা বসতি স্থাপন করে। তাদের পূর্বপুরুষদের বসতির তুলনায় এই অঞ্চলের জমি অনেক বেশি উর্বর আর জলবায়ু কৃষি উপযোগী। ব্যাপক বৃষ্টি নির্ভর কৃষি মানুষকে স্বাধীনতা দেয় সেচ ব্যবস্থা নিয়ন্ত্রণকারী সমাজপতিদের হাত থেকে। পূরণ হয় এক ভিন্ন ধরনের স্বাধীন সমাজ প্রতিষ্ঠার পূর্বশর্ত। হ্যাঁ, মানুষের গল্প বলতে গেলে তার খাদ্য ও খাদ্য উৎপাদনের কথা চলে আসে। ভারতের প্রধান 4টি শস্য হচ্ছে ভুট্টা, যব, গম ও ধান। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 7-8 হাজার বছর পূর্বে ভারতবর্ষে ধান চাষ করা হতো। অভিজাত শ্রেণীর মুখে ভেতো বাঙালের গল্পের শুরু এভাবেই। পরবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশে উত্তর পশ্চিম দিক থেকে আরও 2 দফা আর্যদের আগমন ঘটে। প্রথম পর্যায়ের আর্য জনগোষ্ঠীকে প্রান্ত অঞ্চলীয় আর্য এবং দ্বিতীয় পর্যায়ে যারা আসে তাদের মধ্য অঞ্চলীয় আর্য হিসেবে চিহ্নিত করা হয়। বৈদিক যুগের দ্বিতীয় পর্যায়ে শ্রাবন্তী নদীর অববাহিকায় এই নতুন আর্য জনগোষ্ঠী স্থায়ীভাবে তাদের বসতি গড়ে তোলে। নাম দেয় কুরুক্ষেত্র। এখানে স্থাপিত হয় তাদের রাজধানী হস্তিনাপুর। কুরুক্ষেত্রকে তারা পবিত্র ভূমির মর্যাদা দেয়। পরে বন্যায় হস্তিনাপুর ধ্বংস হয়ে যায়। এই সময়ের আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কুরুক্ষেত্রকে ঘিরে যে অঞ্চল, সেটিকে ভরত বংশের রাজারা মধ্যদেশ হিসেবে চিহ্নিত করে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তিতে ভারতকে 5টি ভাগে ভাগ করা হয়, যেমন পূর্বদেশ, মধ্যদেশ, দক্ষিণাপথ, অপরাহ্ন, উত্তরাপথ। মধ্যদেশে এই আর্য জনগোষ্ঠী তাদের শাসন ও প্রভাব কার্যকর রাখার জন্য একদিকে যেমন কর্মের ভিত্তিতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র নামে সমাজকে বিভক্ত করল, অন্যদিকে যেসব এলাকা তারা দখল বা নিয়ন্ত্রণে নিতে পারেনি সেই সব এলাকাকে অপবিত্র ঘোষণা করল। পূর্বদেশ চিরকালের জন্য অপবিত্র বলে ঘোষিত হল। যে কোনো রাজনৈতিক সামরিক শক্তির উত্থান হঠাৎ করে হয় না, তার একটি প্রক্রিয়া আছে।
তার কতগুলি ধাপ অতিক্রম করতে হয়। আমরা পৃথিবীর ইতিহাস দেখলে সেটা দেখতে পাব। এর প্রথম ধাপ হচ্ছে সমসাময়িক পৃথিবীর সম্পদ, সভ্যতা, কেন্দ্র ও যোগাযোগের পথ সম্বন্ধে তার জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জনের সাথে সাথে বৃদ্ধি পাবে তার বাণিজ্য, বাণিজ্য বৃদ্ধি পেলে বাড়বে তার সম্পদ, সম্পদের সাথে আসবে সমৃদ্ধি, সমৃদ্ধির সাথে আসবে ঐশ্বর্য, ঐশ্বর্যের অপর নামই হচ্ছে কর্তৃত্ব, প্রভুত্ব, আর এই পথেই আসে সাম্রাজ্য। ভারতের ইতিহাস লক্ষ্য করলে দেখা যাবে সর্বভারতীয় রাজনৈতিক সামরিক শক্তির ক্ষেত্রে মগধ প্রাধান্য বিস্তার করে আছে। পূর্বদেশ, মগধ ও গঙ্গারিদ্ধি প্রায় একই জনপদের বিভিন্ন নাম। জালের মতো বিস্তৃত নদী ও জলভূমি জনপদকে দিয়েছে মুক্ত চিন্তা ও প্রথা বিরোধিতার এক অবারিত প্রান্ত। তবে মনে রাখতে হবে, ভূপ্রকৃতি মানব সভ্যতা বিকাশের মূল নিয়ন্ত্রণকারী শক্তি নয়। তার বিকাশের সবথেকে গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে তার চিন্তার শক্তি এবং তার কর্মবৈচিত্র্যতা। স্থলপথ প্রধান এলাকার বিপরীতে জলপথের নিয়ন্ত্রণহীন যোগাযোগ ব্যবস্থায় গড়ে ওঠা সমাজকে নিয়ন্ত্রণ করা খুব সহজ বিষয় না। সেই চেষ্টা রাষ্ট্রই করুক, সমাজ করুক, ধর্মই করুক কিংবা প্রথাই করুক, পূর্বদেশের উত্থান ও আধিপত্যের মূল শক্তি এখানেই। ভারতবর্ষের 2500 বছরের যে গল্প, তাতে দৃষ্টিপাত করলে দেখা যায় সব মিলিয়ে 9টি সাম্রাজ্য ভারতবর্ষের রাজনৈতিক সামরিক শক্তির রূপকার। সেগুলো হচ্ছে নন্দ সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, পাল সাম্রাজ্য, খিলজি সাম্রাজ্য, তুগলক সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, মারাঠা সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য। আশ্চর্যের বিষয়, এই 9টি সাম্রাজ্যের মধ্যে 7টি সাম্রাজ্য গড়ে উঠেছে গঙ্গা নদীর অববাহিকায়। তার মধ্যে 4টি পূর্ব গঙ্গার অববাহিকায় গড়ে ওঠে, যা হাজার বছর ধরে মানুষের কাছে পূর্বদেশ নামে পরিচিত। হাজার বছরের ইতিহাসে বঙ্গ সমতট, হরিকেল মূলত স্বাধীন থেকেছে। এগুলো ছিল পূর্বদেশের মানুষের শেষ দুর্গ, অজেয় দুর্গ। পূর্বদেশের উত্তরে হিমালয় পর্বতমালা, পূর্বে আরাকান পর্বতশ্রেণী, দক্ষিণে বঙ্গোপসাগর, আর পশ্চিমে গঙ্গা নদীর অববাহিকায় যে জনপদ গড়ে উঠেছে, সেটিকে ঘিরেই মূলত এই গল্প। সমুদ্রের নোনা পানি, নদীর মিঠা পানি, আর পাহাড় থেকে ধুয়ে আসা উর্বর পলি, সব মিলিয়ে তৈরি হয়েছে জীববৈচিত্র্য ভরা প্রাকৃতিক পরিবেশ। সমগ্র পূর্বদেশ জুড়ে ছড়িয়ে থাকা নদীর উপরেই গড়ে ওঠে এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা। নদীপথেই দেখা গেল তাদের নিয়মিত যাতায়াত। সেই পথেই শুরু হলো বাণিজ্য। গঙ্গা নদী ধরে পশ্চিম জনপদের সঙ্গে, ব্রহ্মপুত্র নদী ধরে উত্তর ও উত্তর পূর্ব জনপদের সঙ্গে, আর সমুদ্রপথ ধরে বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য গড়ে ওঠে, যার ফলে মহাস্থানগড়, চন্দ্রকেতুগড়, ওয়ারিবটেশ্বর, চম্পানগর, পাটলিপুত্র, তাম্রলিপি, বেনারস নামক জনপদ গড়ে ওঠে। এখানে উৎপন্ন হতো মৃৎপাত্র, গহনা, মুসলিন ও অন্যান্য বস্ত্র, রূপা, তামা, লোহার দ্রব্য, মশলা, উন্নত সুগন্ধি ও সমুদ্রগামী জাহাজ। তাছাড়া 1665 সালে ফ্রাঙ্কো বেরনিয়ার বাংলা সফর থেকে জানা যায় যে বিদেশি বণিকরা বাংলা থেকে জাহাজ ভর্তি করে মাল নিয়ে যেত, কিন্তু বাংলায় রপ্তানি করার মতো তাদের কিছুই ছিল না। স্বর্ণ ও রৌপ্য মুদ্রা আসত মূল্য পরিশোধের জন্য। 1400 সাল থেকে 1800 সাল পর্যন্ত চট্টগ্রামে বড় বড় সমুদ্রগামী জাহাজ এবং যুদ্ধ জাহাজ নির্মিত হতো। পূর্বদেশের মানুষের ধন ও ঐশ্বর্যের সঙ্গে পরিচিত ছিল
ভূমধ্যসাগরীয় এলাকার মানুষ। সম্পদের সেই লোভেই হয়তো মহাবীর আলেকজান্ডার যুদ্ধাভিযানে উদ্বুদ্ধ হয়েছিলেন। ওই সময় পূর্ব দেশে রাজত্ব করছিলেন নন্দ বংশের রাজা মহাপদ্ম। মহাপদ্ম ছিলেন ক্ষত্রিয় রাজা মহানন্দীর ঔরসে আর শূদ্রমার গর্ভে জন্ম নেয়া সন্তান, এক নিষাদ রাজকুমার, যে শাস্ত্রমতে অপবিত্র। সাধারণত ক্ষত্রিয় রাজার ছেলে রাজা হবে, সেই প্রথায় প্রথম আঘাত হেনে রাজা হন এই রাজপুত্র। যাই হোক, নন্দ রাজার বিশাল সামরিক শক্তি ও আগ্রাসী মনোভাব দেখে আলেকজান্ডার পিছু হটেন। শুধু আলেকজান্ডার নন, অনেকেরই হয়তো লোভ ছিল এই পূর্ব দেশের প্রতি। গত 300 বছরে নাম পরিবর্তনের সঙ্গে আয়তনেও ছোট হতে থাকে পূর্বদেশ। যেমন পূর্বদেশ, মগধ, সুবা বাংলা, বেঙ্গল প্রেসিডেন্স, পশ্চিম ও পূর্ব বাংলা, বর্তমান বাংলাদেশ। ভূপ্রকৃতির গঠন, ঐতিহ্য, ইতিহাস ও ভাষার বিশ্লেষণের মধ্য দিয়ে খুব সহজেই বোঝা যায় যে বিহার থেকে আর্য ভাষা বাংলায় প্রবেশ করেছে। বিহার, অন্ধ্রদেশ, বঙ্গ ও কলিঙ্গ ভাষাগতভাবে একই সূত্রে বাঁধা। একসময়ের মাগধী অপভ্রংশ ভাষা আধুনিককালে বাংলা, অহমীয়, উড়িষ্যা, মিথিলা, মগাই ও ভোজপুরি ভাষা নামে পরিচিত। গঙ্গা ও ব্রহ্মপুত্রের পূর্ব সীমানার অববাহিকা ধরে এক বিশাল জনপদ বিস্তৃত, যার ভাষার জন্ম একই মাতৃগর্ভে, নাম মাগধী অপভ্রংশ। একটি রাজ্য বা দেশের শুরু থেকে সমাপ্তি পর্যন্ত যুদ্ধের মধ্যে থাকতে হয়। যুদ্ধ কৌশলের ধারাবাহিকতায় আমরা দেখতে পাই 3টি ধাপ। প্রথম ধাপ প্রস্তুতি ও গোপন বা গুপ্ত তৎপরতা, মূলত শান্তিকালীন সময়ে। যেমন 1017 সালে গজনির সুলতান মাহমুদের মতো যুদ্ধবাজ রাজাকে আল-বেরুনি তথ্য ও জ্ঞান দিয়ে সহায়তা করেন। এইসব পরিব্রাজক ও বণিকদের আগমন পরবর্তী সময়ে আরব, তুর্কি ও পারস্য সম্রাটদের ভারত জয়ে সহায়তা করে। পরে ইউরোপীয়গণ একই পথ অনুসরণ করে বিভিন্ন স্থানে চার্চ ও বাণিজ্য দপ্তর গড়ে তোলে। দ্বিতীয় ধাপ অবস্থান তৈরি বা দৃঢ়করণ, মূলত শান্তিকালীন সময়ে। যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1651 সালে তারা হুগলিতে অফিস খোলে। 1689 সালে খাজনা নিয়ে মুঘল বাদশাহ আওরঙ্গজেবের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়। বাদশাহ তাদের ছাড় দেয়। ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য ও সামরিক শক্তি বৃদ্ধি পেতে থাকে। বাণিজ্যের পথ ধরে আসতে থাকে ষড়যন্ত্র। তৃতীয় ধাপ শক্তি প্রদর্শনের মাধ্যমে কর্তৃত্ব স্থাপন। যেমন প্রায় 200 বছর নির্মম শোষণ ও লুটতরাজ চালায় ইংরেজ বেনিয়া। সে এক সময় ছিল যখন ব্রিটিশ সূর্য অস্ত যেত না। সেই সাম্রাজ্যের ভিত ভেঙে দিল বাংলার মাস্টারদা ও তার অল্প বয়সী কয়েকজন ছাত্র মিলে। আবার কখনো কখনো যুদ্ধেও কৌশল পরিবর্তন করতে হয়। যেমনটা দিব্যকের নেতৃত্বে কৈবর্ত প্রধান দ্বিতীয় মহিপালকে পরাজিত হত্যা করে প্রথম কৈবর্ত রাজ্য প্রতিষ্ঠিত হয়। কৃষক জেলেদের এই রাজ্য 36 বছর স্বাধীন ছিল। পরবর্তীতে 18 রাজ্যের রাজা একত্রিত হয়ে যুদ্ধের শর্ত ভঙ্গ করে রাতের আঁধারে আক্রমণ করে। ফলে পরাজিত হয় কৈবর্তরা। রাষ্ট্র রক্ষা যে শুধু সামরিক শক্তি দিয়ে হয় না, তার জন্য প্রয়োজন কূটকৌশল, তা বুঝে ওঠেনি দিব্যকের উত্তরসূরি কৈবর্ত প্রধান ভীম। পূর্বদেশকে ঘিরেই মূলত আমাদের এই গল্প। বহির্বিশ্বে পূর্বদেশ পরাক্রমশালী গঙ্গারিদ্ধ হিসেবে পরিচিত।
স্থানীয়দের কাছে ছিল ক্ষুদ্র ক্ষুদ্র অনেক রাজ্য বা রাষ্ট্রের সমাহার। ইতিহাসের পাতায় যেসব নাম খুঁজে পাওয়া যায় তার মধ্যে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুন্ড্র, সুষমা, রাঢ়, সমতট, হরিকেল, গৌড়, পাট্টিকেরা, চন্দ্রদ্বীপ, তাম্রলিপ্তি, কাজাঞ্জল, কামরূপ, প্রাগজ্যোতিষ, আসাম, নাগা প্রভৃতি বারবার এসেছে। বহির্বাণিজ্য ও বহির্শক্তির মোকাবেলায় এই স্বাধীন জনপদগুলো একত্র হয়েছে বারবার। খ্রিস্টপূর্ব 321 থেকে 185 পর্যন্ত মৌর্য সাম্রাজ্য। পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলা ছিল মৌর্য সাম্রাজ্যের বাইরে। গুপ্ত সাম্রাজ্যের সময়কাল 320 থেকে 550 খ্রিস্টাব্দ। বর্তমান বাংলার উত্তরাংশ তাদের করদ রাজ্য হিসেবে ছিল বলে জানা যায়। সুলতান ও মুঘলদের শাসনের 550 বছরের মধ্যে 350 বছর পূর্ব দেশ ছিল স্বাধীন। খ্রিস্টপূর্ব 563 শাক্য প্রজাতন্ত্রে জন্মগ্রহণ করেন ক্ষত্রিয় রাজপুত্র গৌতম। একদিন তিনি সংসার ধর্ম ত্যাগ করে সর্বমানব মুক্তির পথ খুঁজতে দক্ষিণের দিকে যাত্রা করেন। এই পূর্ব দেশই দেখায় তাকে নির্বাণের পথ। 756 থেকে 1162 সাল পর্যন্ত পাল শাসনের যুগ। পালদের সময়ে শান্তির বাণী নিয়ে 1053 সালে প্রথম সুফি শাহ সুলতান রুমি বাংলায় ময়মনসিংহ অঞ্চলে পৌঁছান। সেই সময়ে দুর্দান্ত প্রতাপের সঙ্গে রাজত্ব করছিল পাল রাজারা। অঙ্গ, গৌড়, বরেন্দ্র, সুষমা সব তাদের রাজ্যভুক্ত। তবে দক্ষিণ ও পূর্ব বাংলাকে কখনো দখল করতে পারেনি। সে সর্বদাই স্বাধীন থেকেছে। এই জনপদের বিরাট অংশ পীর, আউলিয়া, দরবেশ, সুফিদের মাধ্যমে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। অপর আরেক মুসলমান শাসক আলাউদ্দিন হোসেন শাহের সময় কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের বাংলা অনুবাদ করেন। পীর, আউলিয়া, দরবেশ, সুফিদের কারণে বাংলার মুসলমানরা যতটা না ধর্ম আচরণের মূল্য দিয়েছে তার চেয়ে অনেক বেশি মূল্য দিয়েছে ধর্মের মূল্যবোধ ও দর্শনকে। তাই এই এলাকার মানুষ যত না আচরণবাদী তার চেয়ে অধিক দার্শনিক। আর হয়তো সেই কারণেই মানবতাবাদী এক সাধকের জন্ম হয় এই পূর্ব দেশে। তিনি বাউল সম্রাট লালন ফকির, যিনি ধর্ম, বর্ণ, গোত্র সহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে দূরে থেকে তার গান রচনা করেছেন। মুঘল বাদশাহ আকবরের সময় থেকে ইউরোপের বণিকগণ ভারতের উপকূলে আসতে থাকে। পরবর্তীতে খাজনা নিয়ে আওরঙ্গজেবের সঙ্গে দ্বন্দ্ব হয়। বাদশাহ তাদের ছাড় দেয়। এই ছাড়ের ফলে ইংরেজ বেনিয়াদের ভারত জয়ের পথ খুলে যায়। ক্লাইভের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাদশাহকে খাজনা দিত 2,72,000 পাউন্ড, আর ইংরেজ কোম্পানির কাছে কম করে হলেও থাকত 16,50,000 পাউন্ড। এই খাজনা সংগৃহীত হতো বাংলা থেকে। কাল পরিক্রমায় তারা হয়ে ওঠে বাংলার নবাবদের প্রতিদ্বন্দ্বী। সামরিক শক্তি সঞ্চয় এবং রাজনৈতিক কুটচাল খেলতে এই বিপুল অর্থ ইংরেজদের বড় ধরনের সাহায্য করেছিল বলে অনুমান করা হয়। 1757 সালে সেনাপতি মীর জাফরের কারণে পরাজিত হয় বাংলার নবাব সিরাজউদ্দৌলা। বাংলা ও ভারতের রাজনীতিতে শুরু হয় নতুন অধ্যায়। ইংরেজরা সম্পদ লুট করে সীমাহীন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতবর্ষের মানুষ ইংরেজদের আগে লুটেরা শক্তির শাসন দেখেনি। এর আগে যা হয়েছে তা হচ্ছে দস্যু এসে লুট করে নিয়ে গেছে, কিন্তু শাসন করেনি। যারাই শাসন করেছে তারাই এই দেশে থেকে গেছে, এই দেশকে নিজের করে নিয়েছে। 1757 সালের পলাশীর যুদ্ধের মাত্র 3 বছরের মাথায় বাংলায় কৃষক বিদ্রোহ শুরু হয়, যা ফকির সন্ন্যাসী বিদ্রোহ নামে পরিচিত। 1760 থেকে 1800 সালের মধ্যে প্রায় 180টি কৃষক বিদ্রোহ সংগঠিত হয়।
এই বিদ্রোহের কারণে শহর ছাড়া পূর্ব বাংলার সমগ্র অঞ্চল গেরিলা যুদ্ধের ক্ষেত্রে পরিণত হয়। 1764 পলাশীর যুদ্ধের মাত্র 7 বছর পরের কথা। বেঙ্গল আর্মির সৈন্যরা বিদ্রোহ করে। 14 জন সৈন্যকে কামানের মুখে বেঁধে হত্যা করা হয়। 1770 সালের দুর্ভিক্ষে বাংলায় 30 লক্ষের উপর মানুষ মারা যায়। 1855 থেকে 57 সালে সাঁওতাল পরগনা ও পূর্ব বাংলার পশ্চিমাঞ্চল জুড়ে সাঁওতাল বিদ্রোহ দেখা দেয়। ইংরেজ ও তার দেশীয় জমিদারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অস্ত্র ধরে সাঁওতালেরা। বিদ্রোহের নেতৃত্ব দেয় ভগনডিহি গ্রামের চুনামাঝির 4 পুত্র, সিধু, কানু, চাঁদ, ভৈরব আর এক মেয়ে ফুলমণি। 1857 সালে কলকাতার ব্যারাকপুর প্যারেড ময়দানে 34 দেশীয় বেঙ্গল পদাতিক বাহিনীর মঙ্গল পাণ্ডে বিদ্রোহের সূচনা করেন, যা ভারতে মহাবিদ্রোহ নামে খ্যাত। এই বিদ্রোহের নেতৃত্বে ছিল ব্রিটিশ ভারতীয় সৈনিকেরা, কিন্তু সেই বিদ্রোহে যোগ দিয়েছিল সাধারণ মানুষ। দেশীয় রাজা, কৃষক, শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষ। বিকৃত খণ্ডিত ইতিহাস প্রচার করে ইউরোপীয় ব্রিটিশ পণ্ডিতরা নাম দিয়েছে সিপাহী বিদ্রোহ। এদের সঙ্গে যোগ দিয়েছিল ভারতীয় পণ্ডিতগণ। দেশ ও দেশের মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতার লোক কম ছিল না। পরবর্তী 1947 ও 1971 সালেও তার প্রমাণ আছে। যাই হোক, এই মহাবিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়ার হাত থেকে শাসনভার নিয়ে নেয় ব্রিটিশ সরকার। ব্রিটিশ রাজ ভারতে তাদের সহযোগী অভিজাত শ্রেণীকে নতুন করে সংগঠিত করল। এই মহাবিদ্রোহের সময়ে যারা ইংরেজ শক্তিকে সাহায্য করেছে তাদের পুরস্কৃত করতে ভোলেনি রাজশক্তি। 1877 সালে রাজকীয় সম্মেলন আয়োজন করা হলো। তাতে উপস্থিত হলো 84,000 অতিথি, যার বেশিরভাগই অভিজাত শ্রেণী। এই অনুষ্ঠানে তাদের দেওয়া হয় নবাব, রাজা, মহারাজা বাহাদুর প্রভৃতি উপাধি, আর তাদের কাছ থেকে নেওয়া হয় নিঃশর্ত আনুগত্য। এ এক গভীর স্বার্থের বন্ধন, ভারতবর্ষের সাধারণ মানুষদের শোষণের হাতিয়ার। এই অভিজাত শ্রেণী যখন ইংরেজদের আতিথেয়তায় মুগ্ধ, তখন দক্ষিণাপথে দুর্ভিক্ষে মারা যাচ্ছে 55 লক্ষ লোক। ইংরেজ শাসনের 200 বছরের ইতিহাসে কোনো অভিজাত শ্রেণীর মানুষ সাধারণ মানুষের সাথে হয়নি, তার আরেকটি প্রমাণ রাজকীয় সম্মেলনের 5 বছর পরে বঙ্কিমচন্দ্র রচনা করেন আনন্দমঠ উপন্যাস। আনন্দমঠের কাহিনী আবর্তিত হয়েছে ফকির সন্ন্যাসীদের বিদ্রোহের ঘটনাকে কেন্দ্র করে। এই উপন্যাস ভারতবর্ষের মানুষকে স্বদেশ ও জাতীয়তাবাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বঙ্কিমের জীবিত অবস্থায় এই উপন্যাসের 5টি সংস্করণ বের হয় বলে জানা যায়। প্রতিটিতেই কিছু না কিছু পরিবর্তন থাকত, কিন্তু তিনি এবং তার বাবা যেহেতু ইংরেজদের অধীনে চাকুরি করতেন, তাই আনন্দমঠ উপন্যাসে শত্রু হিসেবে ইংরেজদের প্রতিস্থাপিত করা হয়েছে জবন দ্বারা। 1857 সালের মহাবিদ্রোহের উত্তাপ কমে আসার পর ইংরেজ শাসক ও তাদের দেশীয় প্রতিনিধিরা এমন একটা পথ খুঁজতে থাকে যাতে এ ধরনের বিদ্রোহ আর না হয়। তার ফলশ্রুতিতে ইংরেজ কর্মকর্তা ও কিছু ভারতীয় অভিজাত শ্রেণীর প্রতিনিধি একত্র করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠন করা হয় 1885 সালে। ইংরেজদের এই কৌশল কাজে লেগেছিল, ইতিহাস তার সাক্ষ্য দেয়। 1800 সালের শেষ দশকে পাটের বাণিজ্যিক চাষ শুরু হওয়ায় পূর্ব বাংলার কৃষকদের হাতে টাকা আসে। সেই টাকা সে সরাসরি ব্যবহার করে তাদের সন্তানদের শিক্ষাদানের কাজে। ইংরেজ বেনিয়া ও ভারতের অভিজাত শ্রেণী
পূর্ব বাংলার এই উত্থান দিল্লি ও কলকাতার ক্ষমতার ভিতকে ভেঙে ফেলতে পারে বলে আশঙ্কা করে। শুরু হয় নতুন রাজনীতির চাল। ব্রিটিশ শুরু করে নতুন খেলা, উস্কে দেয় ধর্মীয় বিভেদ। 1905 সালে বঙ্গভঙ্গের নাম করে বাংলাকে দুই ভাগে ভাগ করে। এর আগে ফেব্রুয়ারি ও ডিসেম্বর 1904 স্বরাষ্ট্র সচিব এইচ রেজালি তার নোটে লিখেছিলেন, অবিভক্ত বাংলা একটা শক্তি, বিভক্ত বাংলা নানামুখী টানাপোড়েনের মধ্যে পড়বে। এটাই সত্য এবং বঙ্গভঙ্গ পরিকল্পনার এটা একটা সুফল। এরপর আরও স্পষ্ট করে বলেন, এর প্রধান লক্ষ্য হবে একে বিভক্ত করা এবং এর মধ্য দিয়ে আমাদের প্রতিরোধকারী সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষকে আমরা টুকরো টুকরো করে দিতে পারব। 1905 সালে দুই বাংলাকে বিভক্ত করা হলেও 1911 সালে তা রদ করা হয়। 1923 সাল সর্বজন শ্রদ্ধেয় নেতা চিত্তরঞ্জন দাসের উদ্যোগে বাংলার কৃষক নেতা ফজলুল হকের এক চুক্তি স্বাক্ষরিত হয়। এতে হিন্দু মুসলমান তাদের বিভেদ ভুলে একত্রে স্বাধীনতার লড়াই করার অঙ্গীকার করে, যা বেঙ্গল প্যাক্ট নামে খ্যাত। 1930 সাল ব্রিটিশদের পরাধীনতা থেকে মুক্তির লড়াইয়ে অভিজাত হিন্দু ও মুসলমান শ্রেণীর বিশ্বাসঘাতকতায় দেশের সাধারণ মানুষ যখন বারবার প্রতারিত হচ্ছে, ঠিক সেই সময় মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে যুব বিদ্রোহ সংগঠিত হয়। সম্মুখ যুদ্ধে তারা গোরা সেনাদের পরাজিত করে। পরে নেটিভ সেনা নিয়ে আসে ব্রিটিশ বাহিনী। ততদিনে বিপ্লবীদের গোরা বারুদ শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যায় বিপ্লবীরা। 3 দিন স্বাধীন রাখে চট্টগ্রাম। 200 বছরের শাসনে ইংরেজরা গর্ব করে বলতো, ব্রিটিশ রাজের সূর্য অস্ত যায় না। কিন্তু সূর্য সেন মাস্টারদার আক্রমণের পর মাত্র 17 বছরে ভেঙে পড়ে ইংরেজ সাম্রাজ্য। 1932 সালে প্রীতিলতা ওয়াদেদার চট্টগ্রাম পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ চালিয়ে হত্যা করে ইংরেজ অফিসারদের। সেই ক্লাবের প্রবেশদ্বারে লেখা ছিল, কুকুর আর ভারতীয়দের প্রবেশ নিষেধ। স্বাধীনতার ভিত তারাই করে দিয়ে গেল। তবে কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী শোষকের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে অস্ত্র ধরতে নিষেধ করতে থাকেন ভারতের মানুষকে। 14 নভেম্বর 1941 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল নির্দেশ দেন, বাংলার যে সকল এলাকায় ব্রিটিশ সেনাদের আত্মসমর্পণ করতে হবে, সেসব এলাকা ছেড়ে আসার পূর্বেই সব কিছু নির্মমভাবে ধ্বংস করে দিতে হবে। এই নীতিকে পোড়ামাটি নীতি হিসেবে চিহ্নিত করা হয়। তাদের পূর্বদেশ নিয়ে আগেই ভয় ছিল। যুদ্ধ বিভাগ থেকে বার্তা পাঠানো হয় যে পূর্ব বাংলায় বিপ্লবীরা ব্রিটিশদের উপর আঘাত হানতে পারে। প্রথমে তারা সব যান বাজেয়াপ্ত করে। সৈন্যরা বিভিন্ন স্থানে চালের মজুদে আগুন ধরিয়ে দেয়। ইস্পাহানি কোম্পানির মালিক মির্জা আহমদ ইস্পাহানিকে 20 লক্ষ রুপি অগ্রিম দেওয়া হয়, যাতে তিনি ছোটখাটো দোকান ও আড়তে যা চাল আছে তা সংগ্রহ করতে পারেন, এবং কেউ দিতে অস্বীকৃতি জানালে বলপূর্বক চাল ক্রয়ের অধিকার দেওয়া হয়। বাংলায় কী পরিমাণ ভয়াবহ খাদ্য সংকট হয়েছিল তা আন্দাজ করা যায় যখন দেখি 1941 সালে যেখানে 2,96,000 টন চাল আমদানি করা হয়েছিল, তার বিপরীতে 1942 সালে 1,85,000 টন চাল বাংলা থেকে রপ্তানি করা হয়। 1943 সালের দুর্ভিক্ষের সময়ও ভারত থেকে 71,000 টন চাল রপ্তানি করা হয়। এই 71,000 টন চাল যদি দুর্ভিক্ষ পীড়িত মানুষদের মাঝে দেয়া হতো, তাহলে 3,90,000 জন মানুষকে 1 বছর বাঁচিয়ে রাখা সম্ভব ছিল। কিন্তু বাংলার মানুষকে বাঁচানো নয়, বরং মেরে ফেলাই ব্রিটিশদের উদ্দেশ্য ছিল। যখন না খেতে পেয়ে বাংলার মানুষ মারা যাচ্ছে, তখন ডিসেম্বর 1942 সালে ব্রিটেনে খাদ্য মজুদের পরিমাণ ছিল 185 লক্ষ টন, যা স্বাভাবিক মজুদের তুলনায় 48 লক্ষ টন বেশি।
28 নভেম্বর 1943 হিন্দুস্তান পত্রিকায় প্রকাশিত হয় এক করুণ কাহিনী। এক পিতা তার ছোট্ট বাচ্চাকে বিক্রির জন্য আশেপাশে সবার কাছে অনুরোধ করে, বিক্রি করতে না পেরে শেষে কুয়ার মধ্যে ফেলে দেয়। 1943 সালে খাদ্যাভাব না কাপড়ের অভাব, কোনটা বেশি ছিল তা সঠিক করে বলা কঠিন। কাপড়ের অভাব এমন পর্যায়ে গিয়েছিল যে গ্রামের মেয়েরা দিনের বেলায় ঘরের বাইরে যেতে পারত না। যদিও যুদ্ধের সময় ভারতে প্রায় 6 লক্ষ মাইল দৈর্ঘ্য সমপরিমাণ কাপড় তৈরি হয়েছিল, যা দিয়ে পৃথিবীকে 24 বার মোড়ানো যেত, কিন্তু সেই ভারতেরই দরিদ্র নারীরা ছিল উলঙ্গ। নাকি চার্চিল উলঙ্গ করে রেখেছিল বাংলার নারীকে, যে নারী মা, দেশ ও বসুন্ধরার প্রতীক। প্রশান্ত মহলানবিশ ছিলেন ভারতের পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। তাকে 1942-43 সালে দুর্ভিক্ষে কত মানুষ মারা গিয়েছিল তার হিসাব করার দায়িত্ব দেওয়া হয়। প্রশান্ত মহলানবিশ হিসাব দিয়েছিলেন 31 লক্ষ মানুষ মারা গিয়েছিল 1943 সালে। এই হিসাব ভুল প্রমাণিত হয়। 1942 সালে মৃতের প্রকৃত সংখ্যা ছিল 54 লক্ষ, 1943 সালে 31 লক্ষ। 1942-1943 সালে দুর্ভিক্ষ সৃষ্টি করে চার্চিল শুধুমাত্র বাংলায় হত্যা করে 85 লক্ষ মানুষকে। হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি হত্যা করেছিল 55 লক্ষ। তাতেই আমরা হিটলারকে ঘৃণা করি, তাহলে চার্চিলের অপরাধ ভুলে যাই কিভাবে? অথচ চার্চিল মারা যাওয়ার পর পাকিস্তানে আমাদের অভিজাত শ্রেণী 2 দিনের শোক দিবস পালন করে। এমন অবস্থায় বঙ্গভঙ্গ নিয়ে নতুন খেলা শুরু হয়। 1939 সালে জিন্নাহ তার কুখ্যাত দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করে। 1940 সালের মুসলিম লীগের লাহোর সম্মেলনে তা গৃহীত হয়। বঙ্গীয় কংগ্রেস ও হিন্দু মহাসভার নেতারা সমগ্র বাংলা পাকিস্তানে পরিণত হবে এমন আশঙ্কায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ওঠে। ভারতের বিভিন্ন স্থানে শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা। 16 আগস্ট 1946 বাংলার ইতিহাসে কলঙ্কিত দিবস বললে ভুল হবে না। মুসলিম লীগের ডাকা ডাইরেক্ট অ্যাকশন ডেতে ধর্মের নামে 7 থেকে 10 হাজার মানুষকে হত্যা করা হয় কলকাতা শহরে। 20 মে 1947 পূর্বদেশের মানুষকে ধর্মীয় বিভেদ থেকে রক্ষার শেষ প্রচেষ্টা গ্রহণ করা হয়। শরৎচন্দ্র বসুর বাসায় এক বৈঠকে স্বাধীন বাংলার পক্ষপাতী হিন্দু মুসলমান নেতৃবৃন্দ একটি চুক্তি প্রণয়ন করেন। সেখানে উপস্থিত ছিলেন বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, অর্থমন্ত্রী মোহাম্মদ আলী, আবুল হাশেম, আব্দুল মালেক, কিরণ শঙ্কর রায়, সত্যরঞ্জন বক্সী ও শরৎ বসু। কেন্দ্রীয় কংগ্রেস ও লীগের নেতারা এই চুক্তিগুলো সরাসরি প্রত্যাখ্যান করেন। আসলে ব্রিটিশ রাজের ক্ষমতার অংশীদার শ্রেণীর নেতৃত্বে এ ধরনের প্রচেষ্টা সফল হওয়া সম্ভব ছিল না। উনিশশো 1947 সালের দেশভাগের পরে কৃষক, জেলে, তাঁতির সন্তান খুব বেশি সময় নেয়নি এই সত্য বুঝতে যে পাকিস্তান তাদের সেই কল্পনার স্বর্গরাজ্যে নিয়ে যাবে না যার স্বপ্ন তাদের দেখানো হয়েছিল। 1948 সালের 23 ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ব্যবহারিক ভাষা হিসেবে ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাকে অন্তর্ভুক্ত করার দাবি করেন। গণপরিষদে তা নাকচ হয়।
1948 সালের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, is going to be Urdu and no other language. উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল মতিন নো নো বলে ওঠেন। শুরু হয় আন্দোলন। প্রথমে ছাত্ররা আন্দোলন শুরু করলেও পরবর্তী সময়ে পুরো দেশবাসী একতা প্রকাশ করে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাজপথে আন্দোলন থামাতে পাকিস্তান সরকার 144 ধারা জারি করে। 144 ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে ছাত্র শিক্ষক সহ সাধারণ মানুষ। পুলিশ গুলি চালায়, মারা যায় সালাম, রফিক, বরকত সহ আরও অনেকে। ফলে সারা দেশে ভাষার জন্য লোকজন রাজপথে নেমে আসে। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়। 1964 সালে পূর্ব বাংলার মানুষের অসন্তোষ ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এক জঘন্য পরিকল্পনা করে পাক সামরিক শাসক। তারা ঢাকাসহ সারা দেশে দাঙ্গা বাঁধিয়ে দেয়। 1964 সালে পাটকল শ্রমিকদের ব্যাপক ধর্মঘট সংগঠিত হয়। ভাসানী তাতে জ্বালাময়ী বক্তব্য দেন। সরকারের পতন হোক, সরকার ধ্বংস হোক, মুসলিম লীগ সরকার লাহোর, 10 জানুয়ারি 1966 সাল। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের রূপরেখা 6 দফা উপস্থাপন করেন। 6 দফা সম্পর্কে শেখ মুজিবুর রহমান বলেন, এ কোনো নতুন আবিষ্কার নয়, বরং জনগণের দীর্ঘকালের দাবি আর তাদের তৃণমূল নেতাদের অঙ্গীকার। 1965 সালে ছাত্ররা কমিউনিস্ট নেতাদের সঙ্গে আলাপ করে বুঝতে পারে যে তারা অচিরে স্বাধীন বাংলার জন্য লড়াইয়ের কথা ভাবছে না। তাই 1967 সালে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী লেনিনবাদী প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে পূর্ব পাকিস্তানে প্রথমবারের মতো স্বাধীনতার জন্য কর্মসূচি গ্রহণ করা হয়। 1969 সালের 5 জানুয়ারি সবগুলো ছাত্র সংগঠন মিলে গঠন করে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। 20 জানুয়ারি ছাত্রদের মিছিলে গুলি করা হয়। গুলিতে আসাদ নিহত হন। পাকিস্তানের ভিত নড়ে যায়। 1970 সালের অক্টোবরে নির্বাচনের কথা থাকলেও সাইক্লোন ও বন্যার কারণে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। 7 ডিসেম্বর 1970 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ জয়লাভ করে। 1971 সালের 1 মার্চে ইয়াহিয়া জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত করে। পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে 2 মার্চ সাড়া দিয়েছিল আম জনতা। প্রকৃতপক্ষে সেদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বাঙালি ছাত্র জনতা স্বাধীনতা সংগ্রামের অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয় এবং স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু করে। পতাকা উত্তোলনই জানান দেয় স্বাধীন বাংলাদেশের বিকল্প নেই। পাকিস্তানের মেজর জেনারেল খাদিম হুসাইন রাজা তার এ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি এবং পাকিস্তান সেনাবাহিনীর সিদ্দিক সালিক তার উইটনেস টু সারেন্ডার বইয়ে বর্ণনা করেছে তাদের 1971 সালের অভিজ্ঞতা। বাঙালিদের সম্পর্কে পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল AM ইয়াহিয়া খান অন্যান্য সামরিক কর্মকর্তাদের এই বলে আশ্বস্ত করে যে চিন্তা করো না, আমরা ওই কালো বাস্টারদের আমাদের শাসন করতে দেব না। সাধারণ নির্বাচনের আগেই তারা এই সিদ্ধান্ত নিয়ে রাখে। জানুয়ারি 1971 সিদ্দিক সালিক ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর এক কিশোরকে কিছু টাকা বকশিশ দিতে গেলে জিপের চালক নিষেধ করেন এইসব জারজকে টাকা না দিতে। 17 মার্চ 1971 জেনারেল টিক্কা খানের গাড়ি
রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করে। সেখানে ইয়াহিয়া খান তাকে গণহত্যার জন্য প্রস্তুত হতে বলে। আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। ইয়াহিয়া বলে, জারজটা কথা শুনছে না, তুমি প্রস্তুত হও। মেজর জেনারেল খাদিম হুসাইন রাজার সবুজ ফোনটা বেজে উঠল। অপর প্রান্ত থেকে টিক্কা খান জানালো, আজই সেই রাত। পাকিস্তানি সেনাবাহিনী বেরিয়ে পড়ল বাঙালি হত্যায়। পাকিস্তান সেনাবাহিনীর সৈন্যরা যখন নিরস্ত্র বাঙালি হত্যায় মেতে ওঠে, তখন তাদের সেনানায়কেরা হালকা চা নাস্তার সঙ্গে জারজ বাঙালি হত্যা নিয়ে রসিকতা করছিল। কিন্তু তারা তখন ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি যে মে মাসের শেষ সপ্তাহ থেকে মাত্র 6.5 মাসের যুদ্ধের মধ্য দিয়ে শূদ্র মায়ের গর্ভে জন্ম নেয়া ক্ষত্রিয় পিতার সন্তানেরা কিভাবে তাদের সব দম্ভ মাটিতে গুঁড়িয়ে দেবে, নিষাদের পায়ের নিচে লাল রক্তে ভেজা মাটিতে লুটাবে অভিজাত শ্রেণীর পতাকা। 25শে মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালির ওপর অন্যায়ভাবে আচমকা অপারেশন সার্চলাইট পরিচালনা করে। Radio station calling itself the Voice of Independent Bengal broadcast that Rahman has declared East Pakistan an independent nation. 26 মার্চ 1971 সালের প্রথম প্রহরে বাংলার নেতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বার্তা পৌঁছে যায় মানুষের কাছে। ইহাই হয়তো আমার শেষ বার্তা। আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাচ্ছি যে যে যেখানে আছো, যার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও। সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। মুক্তিবাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। 1971-এর মুক্তিযুদ্ধের সময় এই জনপদের মানুষ মাত্র 4 থেকে 6 সপ্তাহের প্রশিক্ষণ নিয়ে গড়ে তোলে 10-15 জনের এক একটা গেরিলা দল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মিশে যায় স্থানীয় মানুষের সঙ্গে। শুরু হয় এক অভূতপূর্ব প্রতিরোধ যুদ্ধ। সর্বস্তরের মানুষ জড়িয়ে পড়ে যুদ্ধে। খাদিম হুসাইন রাজার বইয়ে আরও লেখা ছিল, 10 এপ্রিল 1971 ঢাকা সেনানিবাসের অপারেশন কন্ট্রোল রুমে বিকেল 4টার সভায় লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি, কমান্ডার ইস্টার্ন কমান্ড, বলে যে ওরা আমাকে চেনে না। আমি এই হারামজাদি জাতির বর্ণ বদলিয়ে দেব। मैं इस हरामजादी कौम की नस्ल बदल दूंगा। ये मुझसे क्या समझते हैं? সেই সভায় নিয়াজি
তার সৈন্যদের বাঙালি নারীদের উপর লেলিয়ে দেওয়ার হুকুম দেয়। 1971 সালের 7 ডিসেম্বর এই প্রতাপশালী সেনানায়ক হাউ মাউ করে ভীত সন্ত্রস্ত শিশুর মতো কেঁদে ওঠে। বৃদ্ধ গভর্নর ডক্টর মালিকের সান্ত্বনার হাত তখন নিয়াজের ঝুঁকে পড়া শরীরে। মদ্যপ আর লম্পট জেনারেলকে তখন ডক্টর মালিক সৃষ্টিকর্তাকে ডাকার উপদেশ দেয়। কোনো কাজ হয়নি, কান্না থামেনি তার। পরবর্তী 3 রাত সে নিজ রুমে দরজা বন্ধ করে কেঁদেছে আর মদ পান করেছে। ইতিহাস তার সাক্ষী দেয়। লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব তার সারেন্ডার অ্যাট ঢাকা বইয়ের 94 পৃষ্ঠায় লেখে, এই যুদ্ধে মুক্তিবাহিনীকে তার প্রাপ্য কৃতিত্ব দিতে হবে। তার পূর্বে পৃষ্ঠা 10-এ সে দাবি করে, এই যুদ্ধ জয়ের মধ্য দিয়ে ভারত আঞ্চলিক পরাশক্তিতে রূপান্তরিত হল। তার সমগ্র বইয়ে যুদ্ধের বর্ণনা জুড়ে আছে ভারতীয় বাহিনীর যুদ্ধ কৌশল আর যুদ্ধাভিযানের কথা। প্রথমেই দেখি যুদ্ধের শুরুতে ভারতীয় সেনানায়করা যুদ্ধের লক্ষ্য কী স্থির করেছিল। তাদের লক্ষ্য সম্পর্কে এই বইয়ে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে তারা চেয়েছিল পূর্ব পাকিস্তানের বেশ কিছু অঞ্চল দখল করে সেখানে প্রবাসী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত করতে। তাদের কখনোই সর্বাত্মক যুদ্ধের আকাঙ্ক্ষা ছিল না। জ্যাকব তার বইয়ে পৃষ্ঠা 65-তে উল্লেখ করছে যে আগস্ট 1971 সালের ফোর্ট উইলিয়াম দুর্গে ভারতীয় সেনা প্রধান জেনারেল স্যাম মানেকশো যখন যুদ্ধ কৌশল নির্ধারণ করে দিচ্ছেন, তখন তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে খুলনা, চট্টগ্রাম সহ যত বেশি পূর্ব পাকিস্তানের ভূমি দখল করে নেওয়া যায় তাই হবে ভারতীয় বাহিনীর লক্ষ্য। লক্ষ্যস্থানের তালিকায় ঢাকার নাম ছিল না। এই একই কৌশল বজায় রাখতে দেখা যায় 13 ডিসেম্বর 1971 পর্যন্ত। যখন ভারতীয় বাহিনী ঢাকার দোরগোড়ায়, তখনও সেনাপ্রধান জেনারেল মানেকশো তার সৈন্যদের একই নির্দেশ দিয়েছিলেন। ঢাকা আক্রমণ তখনও ভারতীয় সমরবিদদের রণকৌশলের অংশ ছিল না। অন্যদিকে আমরা সাক্ষী, প্রথম দিন থেকে বাংলার মুক্তিযোদ্ধাদের একটাই লক্ষ্য ছিল, তা হচ্ছে ঢাকা সহ সমগ্র বাংলাদেশ স্বাধীন করা। 13 ডিসেম্বর 1971 ভারতীয় সেনাপ্রধান জেনারেল মানেকশো নির্দেশ দেন দিনাজপুর, রংপুর, সিলেট, ময়নামতি, খুলনা ও চট্টগ্রাম দখল করে নিতে। তার নির্দেশে ঢাকার কথা ছিল না। নির্দেশ অনুযায়ী শুধু যশোর আর খুলনা শহর দখল করতে সক্ষম হয়েছিল ভারতীয় বাহিনী। শেষ মুহূর্তে ভারতীয় বাহিনী কিভাবে হঠাৎ ঢাকা অভিমুখী হলো তার কোনো যৌক্তিক বর্ণনা লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব উল্লেখ করেন নাই। সেই কারণ খুঁজতে পাকিস্তানি সেনা কর্মকর্তা সিদ্দিক সাদিকের বর্ণনা দেখা যাক। পাকিস্তান সেনাবাহিনীর 12 ফ্রন্টিয়ার ফোর্স, 33 পানুচ আর 21 আজাদ কাশ্মীর ইউনিটের সেনারা যৌথভাবে আখাউড়া রক্ষার দায়িত্বে ছিল। পাকিস্তান বাহিনী খুব ভালো করে জানত যে সিলেট আর লালমাই পাহাড়ের মধ্যবর্তী উপত্যকায় পূর্ব সীমান্তে ভারতীয় বাহিনীর একমাত্র প্রবেশ পথ। সেটা তারা সুরক্ষার ব্যবস্থা নিয়েছিল ভারতীয় বাহিনীর আক্রমণের বিরুদ্ধে। 27 নভেম্বর 1971 ভারতীয় বাহিনী যখন সম্মুখ ভাগ দিয়ে আক্রমণ করল, তখন পাকিস্তান বাহিনী যথারীতি তার মোকাবেলা করেছিল। কিন্তু সেই অবস্থায় 3 দিক দিয়ে মুক্তিবাহিনী আক্রমণ শুরু করে। পর্যুদস্ত হয়ে যায় পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরোধ, পিছু হটে তারা। জেনারেল জ্যাকব যখন ঢাকা বিমানবন্দর থেকে সেনানিবাসের দিকে যাচ্ছিল কর্নেল খাড়া আর ব্রিগেডিয়ার সিদ্দিককে সঙ্গে নিয়ে, তখন ঢাকার রাস্তা মুক্তিযোদ্ধাদের দখলে। তারা জ্যাকবকে চিনতে না পেরে তার গাড়ির গতিরোধ করেছিল। তারা পাকিস্তান সেনাদের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। তাদের সঙ্গে যোগ দিয়েছিল ঢাকার জনগণ। ঢাকা তখন মুক্তিযোদ্ধাদের দখলে।
with the brigadier. So I went into that car. Hardly we gone a few hundred yards when the Mukti fired at the car. I don't blame Pak Army car. So I jumped up. Say Indian Army. পাকিস্তান সেনাবাহিনীর সিদ্দিক সালিক তার বই উইটনেস টু সারেন্ডারের পৃষ্ঠা 200-তে লিখেছে যে পাকিস্তান সেনানায়করা সাহস হারিয়ে ফেলে এই জন্য না যে ঢাকার দোরগোড়ায় ভারতীয়রা বড় ধরনের সৈন্য সমাবেশ ঘটিয়েছিল, বরং তারা ভয়ে শিউরে উঠেছিল এই ভেবে যে মুক্তিবাহিনীর আক্রমণের মুখে পড়লে তাদের নিশ্চিতভাবে এক ভয়ঙ্কর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি তার বইয়ে স্বীকার করেছে যে আত্মসমর্পণের দলিলের খসড়া নিয়ে সে যখন লেফটেন্যান্ট জেনারেল জ্যাকবের সঙ্গে দর কষাকষি করতে গিয়েছিল, তখন লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব তাকে মুক্তিবাহিনীর হাতে ছেড়ে ভারতে ফেরত যাওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করেছিল। ভারতীয় বাহিনী ঢাকায় পৌঁছানোর অনেক আগেই ঢাকা ছেয়ে গিয়েছিল মুক্তিবাহিনীর গেরিলা দল। পূর্ব দেশের নিষাদ কৈবর্তরা উত্তরাপথের অভিজাতদের বিরুদ্ধে যুদ্ধে টেনে আনল মধ্য দেশের অভিজাত শ্রেণীকে। 1971 সালে তাজউদ্দিন কলকাতায় তার প্রবাসী সরকারের কার্যালয়ে ব্যস্ত সময়ে কাটায় যুদ্ধ কৌশল ও খুঁটিনাটি বিষয় নিয়ে। তখন মধ্য দেশের প্রজাপতিকে ব্যস্ত রাখেন তার দূত হিসেবে মহাদেশ থেকে মহাদেশে দৌড়ে বেড়ানোর কাজে। where mass executions took place in what was then East Pakistan and now is Bangladesh. ডিসেম্বর 1971 এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রাজনৈতিক স্বাধীনতা অর্জন করে যাত্রা শুরু হয় স্বাধীন বাংলাদেশের। আপনি চাকরি করেন, আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়, আমরা ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন। সাম্য, মুক্তি আর শান্তির দর্শন বুকে ধরে যে যাত্রা শুরু হয় 1971 সালে, তা নস্যাৎ করে দেয় দেশীয় লুটেরা আর তাদের সাথেই আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি। দেশের সম্পদ বাইরে বাইর করে দিয়ে আসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খাওয়া মারে। উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের। দেখি কত দুটা টিকতে পারে, চোরের শক্তি বেশি না ইমানদারের শক্তি বেশি, সেইটাই যেমন প্রমাণ হয়ে যাবে। 1975 থেকে 1990 দীর্ঘ 15 বছর আমাদের লড়াই করতে হয়েছে সাম্রাজ্যবাদের দালাল সামরিক শাসকের সঙ্গে। এর গণ অভ্যুত্থানে সামরিক শাসনের পতনের পরে মানুষ কিছুটা স্বস্তি পায়। আসলে কি স্বস্তি পেয়েছিলাম? সামরিক শাসনের পতনের পর
প্রকাশনা শিল্পের উপর থেকে অনেকগুলো কালাকানুন প্রত্যাহার করা হলো। একসময় দেশে এলো ইন্টারনেট, সব মিলে খুলে গেল জ্ঞান অর্জনের নতুন দিগন্ত। পরবর্তীতে যে শিশুরা বিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করল, তারা তাদের পূর্ববর্তী প্রজন্মের থেকে ভিন্ন মাত্রার জ্ঞান অর্জনের সুযোগ পেল। এভাবে পার হয়ে যায় বহুকাল। কি জানি কত কালের অপেক্ষা। একদিন হয়তো দেখা পাবে বিদ্রোহের এক মুক্তির শুভলগ্নের সূচনা, গর্জে উঠল নতুন প্রজন্ম। এরা কারা? পলাশির যুদ্ধের মাত্র 7 বছর পরে বেঙ্গল আর্মির যে সৈনিকেরা বিদ্রোহ করেছিল ইংরেজদের বিরুদ্ধে, এরা তারা। এরপর যে 180টা কৃষক বিদ্রোহ হয়েছিল, এরা সেই বিদ্রোহী। 1857 সালে সিপাহী মঙ্গল পাণ্ডে বিদ্রোহের শুরুটা করলেও যে কৃষক, সাধারণ মানুষজন যাকে মহাবিদ্রোহের পর্যায়ে নিয়ে গিয়েছিল, এরা তারা। 1930 সালে ইংরেজদের বিরুদ্ধে সাধারণ একজন মাস্টার, আর 1932-এ যে প্রীতিলতা যুদ্ধের ডাক দিয়েছিল, এরা তারা। মহাবীর আলেকজান্ডার যে শক্তির ভয়ে গঙ্গারিদ্ধের দিকে আর অগ্রসর হয়নি, এরা কি তারাই? 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধ, 1990 সালে স্বৈরাচারী শাসককে যারা রাষ্ট্র ক্ষমতা থেকে নামিয়েছিল, এরা তারাই বা তাদেরই উত্তরসূরি। জীবনে আস্থাহীন হয়েও না সারথি, আবার আসবে সেই সময়ের বাঁধ, আবার আসবে সেই জাগরণী ধবল প্রহর। ইতিহাসের প্রগতির রুদ্ধ করে শক্তি আছে কার, মানুষের অগ্রযাত্রা বন্ধ করে শক্তি আছে কার। মানুষ